তুমি কি এখানে চা খেতে এসেছো? আমরা কি চা খাবো না? খাবো না আমরা চা? খাও। 1 বছর হয়ে গেল, কিন্তু এই যে মানে লকডাউনের সময় 22শে মার্চ আমি যে একটা ভিডিও শুট করেছিলাম, মানে লোকে কিন্তু এখনো মনে রেখেছে। নিশ্চয়ই। তোমার কাছে কিরম ভাবে এসেছে? তুমি নাকি আজকে জানতে পেরেছো যে এটা আমি ভিডিওটা বানিয়েছি? মানে আমার কাছে এর অন্য ভার্সনগুলো এসছে, কিন্তু আজ অব্দি আমি জানতাম না যে এটা এই ভিডিওটার অরিজিনাল ভার্সনটা তোমার করা। যাই হোক, আমাদের সাথে আছে সৌভিক নন্দী। সৌভিক হচ্ছে একজন টি টেস্টার, তার সাথে আরেকটা টেস্টার রয়েছে যেটা নিয়ে আমরা অনেক বেশি চা এবং ওইটা নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে উইস্কি। ওর কাছ থেকে আমি অনেক রকমের উইস্কি এবং চা নিয়ে জেনেছি এবং টেস্টও করেছি। আর সৌভিক আরেকটা স্কুলও চালায়, সেটা হচ্ছে টি এশিয়ান স্কুল অফ টি। এশিয়ান স্কুল অফ টি, যেখানে চা টেস্টিং এবং চা নিয়ে বিভিন্ন রকমের পড়াশোনা হয়। ইন্টারেস্টিং না? তাহলে আড্ডা শুরু করা যাক আজকে। তো সৌভিক, চা ইচ্ছে কি করে হলো চা নিয়ে? বাঙালিদের জন্য চা সবসময়ই প্রিয়, তো আমারও প্যাশন হিসেবেই শুরু করা, পরে সেটা প্রফেশন হয়ে দাঁড়ায়। প্রফেশনের পরে সেটা টিচিংয়ে চলে যায়। তো চা যখন ব্যবসা শুরু করি, সেখানে জানতে পারি যে মানে ব্যবসা করতে করতে দেখতে পাই যে আমরা চা প্রচুর খাই, কিন্তু চায়ের ভ্যারাইটি, সেটা কিভাবে ঠিকভাবে বানাতে হয় বা কোথা থেকে আসছে, সেগুলো দিয়ে লোকজনের বেশি কিছু জানা নেই। একদমই তাই। সেটা তো আমি সব থেকে ভালো জানি, কারণ আবার বৈঠক, মানে আমি স্বরলিপি আবার বৈঠক বলে একটা কফি শপ, একটা সংস্থা চালাই, সেখানে 64 রকমের চা পাওয়া যায়। এবং ওর কোম্পানি নস্টালজিয়া থেকেও আমার কাছে অনেক রকমের চা আসে। তার মধ্যে একটা চা ভীষণ ফেমাস, সেটা হচ্ছে লেমন গ্রাস মারিগোল্ড। সেটা মানে লোকে পাগলের মতো খায়। এবং ওর মজাটা হচ্ছে ফ্লেভার টিটা কিন্তু লোকে খুব একটা নিত না আগে। তো ওর কাছ থেকে আমি যে ফ্লেভার টিগুলো নিই, যেমন একটা হচ্ছে ব্লু টি, সেটা অপরাজিতা চা দিয়ে হয়, এটা অ্যামেজিং টেস্ট। তো ওর সাথে আমার এভাবেই আলাপ। আমরা অনেক দিন ধরে, মানে আমার কফি শপ 8 বছরের, ওর থেকে চা নিই। কিন্তু ওর আগে আমি আরেকজনকে চিনতাম, তোমার সাথে বোধহয় পার্টনার ছিল। আমার পার্টনার তথাগত, ওকে বোধহয় তুমি কন্ট্যাক্ট করতে গিয়ে না পেয়ে আমার সাথে। হ্যাঁ, তারপর থেকে সৌভিকের সাথে আমার এত আড্ডা এবং চা, অনেক রকমের চা। তো আজকে আমরা আবার বৈঠকি আড্ডাটা এখন আমরা ভার্চুয়ালি করেছি, এবং আমরা ভার্চুয়ালি পাহাড়ে বসে আছি। কিছু করার নেই, কারণ আমরা কোথাও যেতে পারছি না লকডাউনে। ঠিক আছে, একটু গরম আছে, ঘাম হচ্ছে, কিন্তু পাহাড়ে বসে আরাম হচ্ছে, কি বলো? কতবার যে আমরা পাহাড়ে যাব ভেবেছি, কিন্তু আমাদের পাহাড়ে আলাদা আলাদা গেছি আমরা। আর খালি বল কি, আচ্ছা তুমি চায়ের বাগানে আছো? আমাকে বললো যে তোমার এই চায়ের বাগানে ঢুকে প্যাশন হলো, নাকি তার আগে থেকেই মনে হয়েছিল চা নিয়ে? অ্যাকচুয়ালি গল্পটা হচ্ছে, আমি আমার পার্টনার তথাগত গ্র্যাজুয়েশনের পর আমরা একটা ইন্টার্নশিপ করতে যাই। তো সেখানে গিয়ে 6 মাস দার্জিলিংয়ে কাটাই। অবভিয়াসলি দার্জিলিং আমাদের পছন্দের পাহাড়। 6 মাস দার্জিলিংয়ে থাকার পরে যে কারোর চায়ের নেশা লেগে যাবে। ফিরে এসে ব্যবসা শুরু করা, চায়ের ট্রেডিং কোম্পানি শুরু করার পর তারপরে টি স্কুল খোলা, ট্রেনিংয়ের জন্য প্রত্যেক মাসে প্রায় দার্জিলিং, নর্থ বেঙ্গল চা বাগানে যাওয়া। তো এইগুলো নিয়ে থাকতে থাকতে মানে প্যাশন তো ছিলই, তো সেটা আরও মানে অ্যাডিকশনে কনভার্ট হয়ে গেছে একদম। এবার আমাকে বলো যে চা এই আমাদের কাছে এবং সারা ইন্ডিয়াতে জেনারেলি দুধ চা বলে একটা, মানে সবাই চা, চিনি, দুধ, মানে আমি আর সৌভিক, কেন আমার সৌভিকের সাথে চা খেতে এবং আড্ডা মারতে ভালো লাগে, দুজনে চিনি দিয়ে চা খাই না, কারণ চায়ের টেস্টটা চিনি দিলেই পুরো ব্যাপারটা চলে যায়, চায়ের স্যুপ হয়ে যায়। তো এবার বলো যে চা মানে তুমি কিরকম, কত ধরনের চা আছে? চা বেসিক্যালি 5 ধরনের হয়। তো যেটা আমরা অনেকেই জানি না, যেটা হচ্ছে বলতে দাও। হোয়াইট টি, গ্রিন টি, উলং টি, ব্ল্যাক টি, পুয়ের টি। হ্যাঁ, তো এই 5 ধরনের হয়। কিন্তু তাছাড়াও বিভিন্ন ধরনের চায়ের ক্লাসিফিকেশন হয়, যেটা বেসড অন ফ্লাশেস, যে বিভিন্ন সিজনে যে চা আসে, তো সেই অনুযায়ী ফার্স্ট ফ্লাশ, সেকেন্ড ফ্লাশ, অটম ফ্লাশ, রেইন ফ্লাশ, এগুলো হয়। আর তাছাড়া রিজিওনাল ক্লাসিফিকেশন হয়, যেটা হচ্ছে বেসড অন কোথা থেকে আসছে। এবার যেটা আমরা ফ্রেঞ্চে তেরোয়ার বলে। তেরোয়ার বলতে হচ্ছে আসাম না, দার্জিলিং না, নীলগিরি না, ডুয়ার্স, এইটাকে বলা হয় তেরোয়ার। তো বেসড অন অরিজিনস, মানে পাহাড়।
পাহাড়ের মানে ঢাল, লোকেশন থেকে লোকেশন, পাহাড়ের এক একটা লোকেশন। যেমন আমার কাছে আছে 5 রকমের পাহাড়ের চা, গিদ্দা পাহাড়, মাকাইবাড়ি, মিশন হিল, বাকিটা ভুলে গেছি, রোহিণী। তো এই যে নামগুলো তুমি বললে এগুলো সবকটাই হচ্ছে দার্জিলিং চা। হ্যাঁ, এগুলো আমি যেটা বলছি সেটা হচ্ছে রিজিয়ন ওয়াইজ। তুমি যে কটা বললে সেটা হচ্ছে দার্জিলিং বেস্ট, সবকটাই দার্জিলিং টি বলা যায়। আরেকটা হচ্ছে ধরো আমি বলি যেগুলো আমরা ইউজুয়ালি জানি না, যদি আমরা সেই চা খাই সিটিসি বা দুধ চা যেগুলো রোজ ইউজ হয়, সেগুলো হচ্ছে লাকুয়া, গাটুঙ্গা, হালমারি, হালমিরা, এগুলো সব আসামের বাগান, যেগুলো আমরা নাম দিয়ে চিনি না কারণ সেটা কমার্শিয়াল। যেটা এখন যেগুলো মোটামুটি বলতে পারো যে চাগুলো টি ব্যাগে যায়, ডিপ টি। তো দার্জিলিং চা খুব কম ডিপ টিতে যায় কারণ ওটা লুজ লিফ ফর্মে বেশি ফ্লেভার থাকে। যত সেটা ফ্যানিংস বা ডাস্টের দিকে যাবে তার ফ্লেভার কমতে থাকবে, হ্যাঁ, বডি হতে থাকবে, মানে ডার্কনেসটা, মানে কড়া ভাবটা বাড়ে। তো হোল লিফ টি হলে সেটার ফ্লেভার মানে বডি কম হবে আর ফ্লেভার বেশি হবে। ওকে, আজকে আমরা আসলে কেন আড্ডা মারছি সেটা তো বলতেই ভুলে গেছি। সেটা হচ্ছে আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল টি ডে। তো আজকে জানি লকডাউন এবং আমরা সবাই কেউ বাড়িতে চা আছে নেই, দুধ চাই নিয়ে আলোচনা আছে, কিন্তু আমরা আজকে আড্ডা মারছি ইন্টারন্যাশনাল টি ডে নিয়ে, যেখানে ভ্যারাইটি অফ টি নিয়ে যারা যারা ডিসকাস করে, এবং ও হচ্ছে ওয়ান অফ দেম যারা চা নিয়ে চর্চা করে, মানে চায়ে চর্চা, চা নিয়ে চর্চা, সেটা সৌভিক প্রচণ্ডভাবে করে। এবং এখন মোটামুটি প্রত্যেকটা কফি শপ বা যাই হোক একটা চায়ের একটা প্রচণ্ড ফ্লো শুরু হয়েছে, যে সবাই, যেমন আমার কফি শপে প্রচুর রকমের চা, এবং এই যে চাগুলো ফার্স্ট ফ্লাশ, সেকেন্ড ফ্লাশ বা বিভিন্ন পাহাড়, হোয়াইট টি, গ্রিন টি, এগুলো নিয়েও কিন্তু আজকাল জেনারেলি কলকাতার লোকেরা কিন্তু বেশ ওয়াকিবহল এবং জানে, নলেজ আছে ওদের কাছে চা নিয়ে। সুতরাং চা কিন্তু ইন্টারন্যাশনালি, মানে চা তো অ্যাকচুয়ালি বেসিক্যালি চায়না, আমার যতদূর ধারা মানে চায়না থেকে বাংলায় প্রথম বোধহয় ওয়েস্ট বেঙ্গলেই চা না, প্রথম শুরু হয় আসামে। আচ্ছা, দার্জিলিং ফেমাস হয়ে যায় কারণ ওর ইউনিক ফ্লেভারের জন্য, পেয়ে গেছে আর কি, ওয়েদারের জন্য, ওয়েদার, সয়েল বা যে কোনো মাইক্রো ক্লাইমেটিক কন্ডিশনস এর জন্য পপুলার হয়ে যায় ওয়ার্ল্ড ওয়াইড। কিন্তু যদি কোয়ান্টিটি ওয়াইজ আমরা ডিফাইন করি তাহলে কিন্তু আসাম থেকে সব থেকে বেশি পরিমাণ চা আসে। দার্জিলিং কিন্তু খুব ছোট একটা জায়গা, হ্যাঁ সে তো বটেই, শুধু নাম তার ফ্লেভারের জন্য, যেহেতু সুন্দর এবং সব থেকে দামি চা ওখান থেকে বেরোয়। হ্যাঁ, ফার্স্ট ফ্লাশ হচ্ছে সব থেকে দামি চা বোধহয় সেই সময়টা। একদম। ইন্টারন্যাশনাল টি ডে কেন? ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল টি ডে হিসেবে 21st of May নির্ধারিত করে, কারণ ইটস ওয়ান অফ দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। তো এগ্রিকালচারাল কমোডিটি হিসেবে চা একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, তার উপর অনেক ফ্যামিলি, অনেক কমিউনিটি ইকোনমিক্যালি ডিপেন্ডেন্ট। তো তাদের রোজগার বা তাদের লাইভলিহুডের জন্য ইন্টারন্যাশনাল যে ফোকাসটা চায়ের ওপর আরও বেশি করে আনা, এই জন্য এই দিনটা সেলিব্রেট করা হয়। ওকে, আচ্ছা, যাতে মানে সবাইকে রেসপেক্ট দেওয়া, যে যারা এই জবের সাথে যুক্ত আছে, সেটাও যে একটা বড় প্রধান, মানে সত্যি কথা, যারা চায়, ও যেহেতু চায়ের বাগানের সাথে ডিল করে, ও মানে চায়ের ফ্যামিলি যারা চা প্লাক করে, এবং চা প্লাকের কিন্তু একটা ইন্টারেস্টিং মজা আছে, যে মানে তুমি ওর কাছ থেকে শুনেছি, সেটা একবার বলো, যে যারা তোলাটা, মানে কোন চা কিভাবে তুলতে হবে। মানে চা গাছের যেটা থেকে চা বানানো যায় সেটা শুধুমাত্র টিবুসের টপ মোস্ট পার্টটা, নিচের পাতাগুলো তুলে চা বানানো যায় না। যে চা গাছ আছে তার ওপরের থেকে কিন্তু চা তুলতে হয়, মানে হ্যাঁ। আর তারপরে মহিলারা আর ইয়েরা বোধহয়, হ্যাঁ, ওটা একটা ইন্টারেস্টিং কনটেক্সট, কারণ চায়নায় যখন প্রথম চায়ের প্রসেসিং শুরু হয় তখন শুধুমাত্র মহিলারা এটা করতো। কেন? কারণ পুরুষেরা মানে হার্ড ওয়ার্ক করতো, তো চামড়া শক্ত হয়ে, হাত শক্ত, তাই জন্য যাতে নষ্ট না হয়ে যায়, তাই জন্য মহিলারা করতো। প্লাস এর পাশাপাশি যারা টি প্লাকিং করতো তাদেরকে অন্য কোনো কাজও করতে দেওয়ার জন্য, যে কোনো যাতে স্ট্রং অ্যারোমা আছে, তাদের মশলা হ্যান্ডলিং করা বারণ ছিল, তারা পারফিউম হ্যান্ডেল করতে পারতো না, তারা হার্ড লেবার কোনো কাজ করতে পারতো না, যাতে একদম মানে কোনো রকম কন্টামিনেশন চাই না হয়, আর হাতের সফটনেসটাও যাতে না চলে যায়।
আর আর বলেছিলে যে চাঁদের আলোর ব্যাপার একটা আছে, ওটা মুনলাইট প্লাকিং। হ্যাঁ মুনলাইট প্লাকিং, এটা একটু বলো। মুনলাইট প্লাকিং এ আমি ছিলাম কালিম্পং এ, আমি মিস করেছি, আমার দ্বারা যাওয়া হয় না ওর সাথে কখনোই। তো মুনলাইট প্লাকিংটা হচ্ছে যে পূর্ণিমার রাত্রিরে বসন্তকালে রাত্রির বেলা মশাল নিয়ে টি প্লাকিং হয়। রাত্রিবেলা মশাল নিয়ে টি, তো এটার মাহাত্ম্যটা হলো যে যে টি বুশে যে প্রথম যে ফার্স্ট ফ্লাশ যেটা আমরা বলি, সবথেকে এক্সপেন্সিভ চা হচ্ছে ফার্স্ট ফ্লাশ, তো সেইটা সূর্যের আলোয় এক্সপোজ হওয়ার আগেই সেটা তুলে নেওয়া হচ্ছে। তো পিওরেস্ট ফর্মে যখন মানে একদম কচি বাচ্চার মতো, তো আলোও দেখেনি, সেটাকে তুলে প্রসেস করা সদ্যজাত শিশুর মতো আর কি। তো ওই চায়ের ফ্লেভার অনেক অনেক আলাদা, আর ইন্টারন্যাশনালি যা দাম পায় সেটাও নর্মাল চায়ের থেকে অনেক অনেক বেশি। তো তৈরিও হয় খুবই কম, তো কারণ ওইটুকু রাত্রিরে পাহাড়ের স্লোপে দাঁড়িয়ে টি প্লাকিং করাটা ইজি কাজ নয়। তাহলে আজকে আমরা ইন্টারন্যাশনাল টি ডেতে আমরা বেঙ্গল স্কুপের হয়ে এখানে আড্ডা মারছি আমি স্বরলিপি এবং সৌভিক নন্দী। আর আজ ইন্টারন্যাশনাল টি ডে আমরা তাদেরকেও রেসপেক্ট জানাচ্ছি যারা এই কাজের সাথে যুক্ত আছেন এবং যারা এই এত সুন্দর সুন্দর চা আমাদেরকে গিফট করছেন, যেটা কিনা সারা পৃথিবী জুড়ে এটার একটা মানে ফেমাস চা। এবং তোমার কি মনে হয় ইন্টারন্যাশনাল বাজারে এর ইয়েটা কীরকম, মার্কেটটা কীরকম চায়ের? মার্কেট তো ইন্ডিয়ান চায়ের অনেক বড়, মানে যদি আমরা কিছু দেশ ধরে নিই, যেমন দার্জিলিং চা খুবই পপুলার হচ্ছে 3-4টে দেশে, যেমন হচ্ছে জাপান, ইউকে, জার্মানি আর কিছুটা ইউএসএ। তেমনি প্রিমিয়াম আসাম চা ফেমাস হচ্ছে মিডল ইস্টার্ন কান্ট্রিজ, ইরান একটা বড় মার্কেট, প্লাস রাশিয়া অ্যান্ড সিআইএস কান্ট্রিজ। আচ্ছা, হ্যাঁ, তো এখানে কাজাকস্তানে একটা বড় মার্কেট আছে, মস্কোতে বড় মার্কেট আছে। তো মার্কেট বলতে কি চাইছো, ওরা চা খেতে, ওরাও চা খায় আমাদের মতো? প্রচুর চা খায়, এমনকি আমরা ওদের তুলনায় অনেক কম চা খাই। কি ভাবুন তো, আমরা চা বানাচ্ছি আসাম এবং ওয়েস্ট বেঙ্গলে, সেখানে কিনা চা বিদেশি লোকেরা বেশি খায় নাকি? কিরকম ফর্মে চা খায় ওরা? বেশিরভাগই ব্ল্যাক টি, যেহেতু ঠান্ডার দেশ, তো সারাক্ষণই ফুটতে থাকে ওদের। রাশিয়া স্পেশালি একটা রাশিয়া টিনে পরে বলছি, একটু মিষ্টি মিষ্টি হাসি চলে আসে রাশিয়া বললে, বলো। রাশিয়া একটা স্পেশাল ইউটেন্সিল বা অ্যাপারেটাস ওরা ইউজ করে, যেটা হচ্ছে সামোভার বলে। তো সেটার নিচে কনস্ট্যান্টলি আগুন জ্বলতে থাকে আর চাটা গরম হতেই থাকে। মানে কারা টাইপের চা হয় নাকি? মশলা না, শুধু ব্ল্যাক টি, শুধু ব্ল্যাক কনস্ট্যান্টলি ফুটতে থাকছে। আর ওতে একটা কল লাগানো থাকে, ডিসপেন্সার টাইপ। তো রেস্টুরেন্টে সেটা ফ্রিলি সার্ভ করা হয়, ওটার জন্য বিয়ারের মতো আর কি, সারাক্ষণ চা খেতে থাকে। ড্রাফটি আচ্ছা। ওর ওয়াইফ হচ্ছে রাশিয়ান, ইউভি, এবং বেশ ইন্টারেস্টিং। এটা নিয়েও একটু আলোচনা করবো। বোধহয় চায়ের বাগানেই প্রথম প্রেম নাকি? না না, চায়ের সাথে কোনোভাবে লিংক নয়। ওহো, এটাই আমার জানা হয়নি। ওর সাথে আমার আলাপ খুবই অন্যভাবে, কিন্তু যখন আমি ওখানে যাই এখানকার অরিজিনাল আসাম টি নিয়ে, মানে ওরা সবাই বলছিল, মানে আগের জেনারেশন যারা আমার শাশুড়ি বা তাদের রিলেটিভরা, যে এই যে আমরা আসামের চা ছোটোবেলায় যা খেতাম সেটা এখন আর পাই না। তো আমি যে চাটা নিয়ে গেছিলাম তখন, যখন ওটা খুবই প্রিমিয়াম একটা সেকেন্ড ফ্লাশ আসাম অর্থোডক্স চা ছিল। আচ্ছা, তো ওটা খেয়ে বলছে এইটা আমরা পেতাম, এখন আর পাই না। কেন পায় না? বেসিক্যালি যেটা করা হচ্ছে, আমরা কিছুটা তো ইন্টারন্যাশনাল ট্রেডের ফ্লজ আছে, যেটা আসাম চা বলে তার সাথে অন্য দেশ বা অরিজিনের চা মিশিয়ে দিয়ে আমি সেটাকে আসাম বলে বেচছি। এক্স্যাক্টলি এই পয়েন্টটার জন্য দার্জিলিংয়ের জিআই ট্যাগটা টি বোর্ড অফ ইন্ডিয়া ক্লেম করে, কারণ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস অ্যাক্টে যাতে দার্জিলিংয়ের অথেন্টিসিটিটা বাঁচানো যায়। নাহলে ইউরোপে বা বহু জায়গায় দার্জিলিং চা নিয়ে গিয়ে অন্য দেশের চা তার সাথে ব্লেন্ড করেও দার্জিলিং চা হিসেবে, শ্রীলঙ্কান চা যদি মিশিয়ে দেওয়া হয়, সেটাই হতো। প্যাথেটিক খেতে শ্রীলঙ্কান চা। তো এইভাবে সেটাকে বাঁচানোর জন্য বলা হয় যে দার্জিলিংয়ের যে 87 লিস্ট অফ গার্ডেন্স, সেখান থেকে যে চাটা আসবে সেটাকেই দার্জিলিং টি হিসেবে ক্লেম করা যাবে। ওকে, আসামে এরকম কিছু নেই। আসামের জিআই নেই, কিন্তু আসাম চার একটা বড় মার্কেট আছে। যদি আমরা কোয়ান্টিটি ওয়াইজ দেখি, ওটা ইন্ডিয়ার সব থেকে বড় টি প্রডিউসিং রিজিয়ন। তো তার বাগানও বোধহয় বেশি না ওদের? অনেক বেশি এরিয়া ওয়াইজ, মানে দার্জিলিং কিছুই না আসামের কাছে। তো আর প্লাস দার্জিলিংয়ের চায়ের ক্যারেক্টার অনেক অন্যরকম। আসামের চায়ের ক্যারেক্টার অনেক অন্যরকম দার্জিলিংয়ের থেকে, কারণ
আসামে অনেকটা ফ্ল্যাট ল্যান্ড আছে, দার্জিলিং এ পাহাড়, তো সেই ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে যায়। ওর আসামের চার বডি বা যেটাকে আমরা স্ট্রেংথ বলি, কড়া চা, ঘুম ছাড়িয়ে দেয়, ঘুম ছাড়িয়ে দেয়, সেটা কিন্তু আসাম থেকে আসবে, সেটা দার্জিলিং থেকে খুব মানে হয় না। দার্জিলিং এর গুঁড়ো চা গুলো তাও একটু আসে, বাট আসাম টির ওই বডিটা, স্পেশালি যারা দুধ চা খায় তাদের জন্য আসাম টি ছাড়া, আসাম টি ইজ দ্য বেস্ট টি ফর দিস। দার্জিলিংটা বিকেল বেলা আয়েশ করে বসে খাওয়ার জন্য, কাজ থেকে ফিরে এরকম। সকালবেলা দারুণ লাগে, আমার তো দারুণ লাগে। ওটা ওভার টাইম যাদের টেস্ট, যেমন এইটা, এই প্রসঙ্গে আমি আসি, এখন যেমন অনেকে গ্রিন টি চিনতে শুরু করেছে। হ্যাঁ, আগে গ্রিন টি বলতে কেউ জানতো না। বাই দ্য ওয়ে একটা কথা বলে রাখি, যারা গ্রিন টি রোগা হওয়ার জন্য খায়, শুধু রোগা হওয়ার জন্য গ্রিন টি নয়। হ্যাঁ, তো অন্য সব ফুড হ্যাবিট মেনটেন করলে গ্রিন টি হয়তো প্রসেসটা একটু ডাইজেশনে হেল্প করে, সবকিছু হেলথ বেনিফিট নিশ্চয়ই। এইটা নিয়েও আলোচনা করবো যে চা কতটা আমাদের হেল্প করে বা অপকারিতা আমিও কিছু জানি এই টিপসে। যাই হোক, তো অপকারিতা প্রায় নেই বলা যায়। হ্যাঁ, দুধ চা একটু আছে, বাট যারা পিওর ফর্মে যদি খাওয়া যায় দুধ চিনি ছাড়া, উপকারিতাই বেশি। যেটুকু অপকারিতা যেটা বলা হয় ক্যাফিনের জন্য, যাদের হাইপার টেনশন আছে, অ্যাংজাইটি আছে, তাদের জন্য ক্যাফিন ভালো নয়। কিন্তু চায়ে যা ক্যাফিন আছে সেটা কফির 1/10 কম। তো আমি তো চা জেনেই খাচ্ছি ওইটুকু ক্যাফিন খাবো বলে, না হলে এখন যে একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে ডিক্যাফিনেটেড টি, আমি চাও খাবো ক্যাফিন খাবো না, এটা মানে হচ্ছে মানে এইসব চলে আর কি, নানা রকম আর কি। আমার চা খাবো না চায়ের মতো আর কি, ভ্যারাইটি অফ তার ট্রোল এবং ভ্যারাইটি অফ তার ভিগান বিফ খাবো কিন্তু নন ভেজ হবে না, সেই আর কি। তো আমার ভীষণ জানতে ইচ্ছে করে যে দার্জিলিং, আসাম ছাড়াও আর কোথায় কোথায় চা পাওয়া যায়? ইন্ডিয়া দিয়ে শুরু করি। দার্জিলিং আর আসাম হচ্ছে সব থেকে পপুলার। এছাড়া আমরা বাঙালিরা ভালো করে জানি যে ডুয়ার্স আর তেরাই, এটা হচ্ছে দার্জিলিং এর ফুট হিলস। তো এখান থেকে বেশিরভাগই গ্রিন টি, সিটি এইগুলো আসে। আর তাছাড়া চা আছে হচ্ছে কাংড়া ভ্যালি, যেটা হিমাচলে, উত্তরাখণ্ড, ওখানে ওই সব জায়গায়। আর সাউথ ইন্ডিয়া যদি যাই, কেরালা, সাউথ ইন্ডিয়া চা পাওয়া যায়, ওরা তো কফিতে স্পেশালিস্ট। কফি তো নিশ্চয়ই আছে, তাছাড়া নীলগিরি পাহাড়ে, নীলগিরির খুবই ভালো ভালো চা আছে, যেগুলো নর্থ ইন্ডিয়ায় খুব একটা আসে না। নস্টালজিয়ার কাছে আছে। হ্যাঁ, তাহলে আবার বৈঠকে আসছে কিছুদিনের মধ্যে। হ্যাঁ, ইনফ্যাক্ট একটা খুব ইন্টারেস্টিং চা আছে, নীলগিরি উইন্টার ফ্রস্ট টি। আচ্ছা, ওটা যেমন মিডনাইট প্লাকিং দার্জিলিং এ হয়, উইন্টার ফ্রস্ট টিটা নীলগিরিতে হয়, যেটা শীতকালে রাত্রির বেলা সূর্য ওঠার আগে যখন মাইনাস মানে নেগেটিভ টেম্পারেচার মানে চলে যায়, কনকনে ঠান্ডা মাইনাস টেম্পারেচারের মধ্যে প্লাক করে, তখন চায়ের ভেতরের যে ওয়াটার মানে ময়েশ্চার গুলো ওটা ফ্রিজ করে যায়। আচ্ছা, তো সেই অবস্থায় সূর্য ওঠার আগে সেটাকে প্লাক করে প্রসেসিং করা হয়, সেই চায়ের অদ্ভুত একটা ফ্লেভার হয়। বাপরে, এইটা আমি চাই। হ্যাঁ, আমরা জানেন তো টি ফেস্টিভ্যাল করেছিলাম আমার বৈঠকে, একটা বেশ ভালো রেসপন্স পেয়েছিলাম। তো আবার মানে তখন করোনাটা আর কি একটু 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 করে সরে যাচ্ছিলো, তাই সবাইকে নিয়ে আমরা একটা টি ফেস্টিভ্যাল শুরু করেছিলাম। তো আবার আমরা করব, তখন কিন্তু এরকম ভ্যারাইটি অফ টিজ, আবার বৈঠক, আর সত্যি আবার বৈঠক হবে, আবার বৈঠকে আড্ডায় চায়ের আড্ডা বসবে। তো এই যে প্রসেসিং বলছি, প্রসেসিংটা নিয়ে আমি একটু মানে আমি জানি, তুমি বলে যেটা তুমি এশিয়ান স্কুল অফ টিতে তোমার শেখাও বা দেখাও সবাইকে নিয়ে গিয়ে, তো কি হয় প্রসেসিং ব্যাপারটা? বেসিক্যালি প্রথম স্টেপটা হলো প্লাকিং, তারপরে সেটাকে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে আমি খুব সংক্ষেপে বলছি, সেটা প্রথম কাজ হচ্ছে ময়েশ্চার রিডাকশন, যাতে শেলফ লাইফটা বাড়ে, ড্রাই করা বেসিক্যালি। আর শুকনো হয়ে যায় জিনিস। হ্যাঁ, আরেকটা হচ্ছে যেখানে মেজর চেঞ্জ আসে ফ্লেভারে, সেটা হচ্ছে অক্সিডেশন, যেটা চায়ের ভাষায় অনেকে ফার্মেন্টেশন বলে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি অক্সিডেশন। তো অক্সিডেশন যখন হয়, গ্রিন টিতে যেগুলো আমরা বলি হেলথ বেনিফিট, ক্যাটেচিনস, পলিফেনলস, এগুলো হাওয়ায় যে অক্সিজেন আছে তার সাথে রিঅ্যাক্ট করে ফ্লেভার ডেভেলপ করে, যেটা ব্ল্যাক টি, উলং টি এগুলোই থাকে। ফ্লেভার টি যেটা মেইনলি হয় আমাদের। এক্স্যাক্ট, না ফ্লেভার টি মানে না, ওই ফ্লেভার বলছি না, মানে যেটা বাঙালিরা ফ্লেভার টি বলে আর কি, লিকার চা। হ্যাঁ, তো সেইটা অক্সিডেশনের স্টেপে হয়। আচ্ছা, তো সেইটা যদি না হয়, তখন চায়ের যে ন্যাচারাল হেলথ বেনিফিটের জন্য যে বায়োকেমিক্যালসগুলো সেগুলো ইনট্যাক্ট থাকে। আচ্ছা, আর রং ফ্লেভার দুটোই ডেভেলপ করে যখন চায়ের অক্সিডেশন হয়। তো সেইটা হয়ে গেলে তারপরে তার শেলফ লাইফও বেড়ে যায়, তাই জন্য হোয়াইট টি আর গ্রিন টি থাকে কম,
প্রোডাকশনের 6 মাসের মধ্যে 7 মাসের মধ্যে আমাকে খেয়ে ফেলতে হবে, আচ্ছা, নাহলে তার কোয়ালিটি ডিগ্রেড করা শুরু হয়ে যায়। হ্যাঁ, কিন্তু ব্ল্যাক টি বেশি দিন থাকবে, কারণ ওটা অক্সিডেশন হয়ে গেছে। ওকে, 1 বছর অবধিও ঠিক, মানে অবভিয়াসলি ঠিকঠাক স্টোর করে রাখতে হবে। তুমি যদি পারফিউম মশলা রান্নাঘরে ওরম ভাবে খুলে রেখে দাও, কোনো চাই থাকবে না। চার ভীষণ মানে সেনসিটিভ একটা, মানে কি বলবো, সুন্দরী বউকে সেলফে তুলে রাখার মতো আর কি। আমি বলি যে যত্ন করে গুছিয়ে না রাখলে গ্ল্যামার চলে যাবে, গন্ধ চলে যাবে গায়ে, মানে চায়ে। তো মানে এবার মানে আমি জানি, আমি বলতে চাই যে এই যে ফার্স্ট ফ্লাশ, সেকেন্ড ফ্লাশ, রেইন ফ্লাশ, অটম ফ্লাশ বা হোয়াইট টি বা গ্রিন টি, এগুলোর কিন্তু এক একটা সময় থাকে। শীতকালে একটা চা হয়, গরমকালে যেমন সামার ফ্লাশটাকে বেশিরভাগই ব্ল্যাক টি, কিন্তু ওটা খুব ভালো এবং বডি, এবং ওটাই সব থেকে বেশি বেশিরভাগ লোকের মধ্যে ওটাই বেশি পছন্দ হয়। এক্স্যাক্টলি, মানে ইন্ডিয়ায় যদি আমরা কনসিডার করি, ফার্স্ট ফ্লাশটা কিছু বাঙালিরা স্পেশালি ফার্স্ট ফ্লাশ বোঝে, বাকি যারা মোটামুটি চা খায়, লিকার চা, তারা কিন্তু সেকেন্ড ফ্লাশটাই বোঝে। সেকেন্ড ফ্লাশের আরেকটা কি যেন নাম আছে, মাস্কাটেল। মানে এটার একটা ভালো কানেক্ট আছে, মাস্কাটেল কথাটা কিন্তু ওয়াইন ইন্ডাস্ট্রি থেকে নেওয়া। হ্যাঁ, তো ওটা অ্যাকচুয়ালি যে ফ্রুটস, একটা গ্রেপ ভ্যারাইটি যেটা থেকে ডেজার্ট ওয়াইন তৈরি হয়, যেটা মিষ্টি হয়। তো দার্জিলিং মাস্কাটেল টি এরও একটা ন্যাচারাল সুইটনেস আছে, ফ্রুটি সুইটনেস, তাই জন্য ওই ওটা দেখতেও অনেকটা ওরকম থেকে, যেমন টেস্টও ওইরকম। তাই সেকেন্ড ফ্লাশটা মানে সব থেকে বেশি অ্যাকসেপ্টেবল সবার কাছে। হ্যাঁ, আর মানে খেতেও বেশ ভালো লাগে সেকেন্ড ফ্লাশটা। আর তুমি যেটা বলছো ফ্লাশ আর ক্যারেক্টার, মাস্কাটেল কিন্তু সেকেন্ড ফ্লাশেই হবে। ওটা যতই চেষ্টা করি ফার্স্ট ফ্লাশ, সেকেন্ড ফ্লাশ হচ্ছে গরমকালের চা, গরমকালে যে চাটা উৎপন্ন হয়, সামার। তো এইটা যেমন সব থেকে ভালো হোয়াইট টি ফার্স্ট ফ্লাশে আসে। আমি যদি অটম মানে সেপ্টেম্বর অক্টোবরে গিয়ে হোয়াইট টি বানাবার চেষ্টা করি, সেটা কিন্তু হবে না। ওই সময় চাগুলো খুব একটা ইন্টারেস্টিং হয় না। হ্যাঁ, ওটা ব্লেন্ডিং এর জন্য বা ফ্লেভারিং এর জন্য এই সব কাজে ইউজ হয়। তো আমরা বেঙ্গল স্কুপের এই আড্ডাটা কেমন লাগছে বলো? অসাধারণ। আর চায়ের ব্যাপারে আড্ডা তো আড্ডা মারতে তো আমাদের দুজনেরই খুবই ভালো লাগে। এই যে টি টেস্টিং বা টি টেস্টার, এইটা হতে গিয়ে তোমার মানে টি টেস্টার হতে গিয়ে কতটা জীবনে সংযম আনতে হয়েছে, মানে এটা জানি না, মানে আমি যা শুনেছি যে এটা খাওয়া যায় না, স্পাইসি ফুড খাওয়া যায় না, সব রকমের অনেক কিছু টেস্ট করা যায় না, তো কি করতে হয় তোমাকে? আমি যখন চায়ের প্রফেশনে আসি, তখন আমাকেও একই কথা বলা হয় যে চায়ের টেস্টার হতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। তো আমিও করেছিলাম ইনিশিয়ালি। কি করেছি একটু শুনি, ইন্টারেস্টিং। ফার্স্ট যেটা সত্যি করতে হয় সেটা হচ্ছে ইউ মাস্ট কুইট স্মোকিং। সিগারেট খাওয়া যাবে না। কারণ একটা জিনিস যেটা নিকোটিন আমাদের টেস্ট বাড আর অলফ্যাক্টরি সিস্টেম, যেটা গন্ধ সেন্সগুলোকে নাম করে দেয়। ওকে, তাছাড়া কোনো রেস্ট্রিকশন নেই। ওকে, হ্যাঁ, তো এটার ব্যাপারে অনেক কন্ট্রোভার্সিয়াল আর্টিকেলস বেরিয়েছে, সেটা নিয়ে আমি অনেক রিসার্চ করেছি। দিয়ে আমার যতদূর রিসার্চ তাতে এই বলে স্মোকিং ছাড়া আর কোনো রেস্ট্রিকশন নেই। কিন্তু অবভিয়াসলি টেস্টিং সেশনের কিছুক্ষণ আগে যদি আমি খুব স্পাইসি খাবার খাই, তখন আমার জিভে সেই একটা বায়াস চলে আসবে। তো আমার বেসিক ফান্ডাটা হলো যে টেস্টিং করার সময় আমার নাক আর জিভ নিউট্রাল থাকবে, যাতে সব কটা যেগুলো আমরা VFC বলি, চাই ভোলাটাইল ফ্লেভার কম্পাউন্ডস, সেগুলো যাতে সব মাইনিউট যে ফ্লেভারগুলো প্রপারলি বুঝতে পারো প্রত্যেকটা জিনিসের, এটাই উদ্দেশ্য। হ্যাঁ, তো তাছাড়া সেটা যদি আমার মানে অনেকে বলে অ্যালকোহল খাওয়া নিষেধ, না, তুমি তো হুইস্কি টেস্টার, সুতরাং নিষেধ মোটেও না। এক্স্যাক্টলি, আমি এই প্রশ্নটাই বলছিলাম, যদি অ্যালকোহল না খাওয়া যেত, তাহলে একটা ক্যাটাগরি অফ প্রফেশন আছে ওয়াইন টেস্টিং, হুইস্কি টেস্টিং, সেগুলো হতো না, কারণ তাদের সবারই তো সেন্স চলে গিয়ে থাকতো। সেটা হয় না। তো সেরকম কোনো রেস্ট্রিকশন নেই, একমাত্র রেস্ট্রিকশন স্মোকিং। তার মানে যা স্মোক করলে করা যাবে না। বোধহয় আমি স্মোক করি না বলি বোধহয় আমারও টেস্ট। এবং সবথেকে মজার কথা, আমরা যখন টি টেস্টিং সেরিমনি করেছিলাম, আপনি আমার পেজে গেলে বা আবার বৈঠকের পেজে গেলে দেখতে পাবেন, আমার 4 বছরের মেয়ে, সে গ্রিন টি, হোয়াইট টি, ব্লু টি প্রত্যেকটা পর করে বলতে পেরেছে এইটা খুব ভালো খেতে, এটা দারুণ খেতে, এটা তো সবথেকে ভালো হোয়াইট টি বলতে পেরেছে। এটা পেজে গিয়ে দেখতে পাবেন। আমাকে একটু তাড়াতাড়ি বলে দাও যে ফ্লেভার টি, মানে এই যে ব্লু টি বা লেমন গ্রাস মারিগোল্ড, এটা ট্রাই করবেন, খুব রিফ্রেশিং একটা চা, লেমন গ্রাসের সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। তো এগুলো মানে এগুলো নিজে থেকে তৈরি করো তুমি ফ্লেভারটা? হ্যাঁ, আমরা হার্বাল ব্লেন্ডস ডিজাইন করি। তো সেইখানে বিভিন্ন ধরনের 4টে ক্যাটাগরি স্পাইসেস, ফ্লাওয়ার্স, ফ্রুটস, হার্বস, এগুলো দিয়ে চায়ের সাথে মেশানো হয়। এটা আর পিওর টি রইল না।
ফ্লেভার টিতে চলে ফ্লেভার টি হয়ে গেল, কিন্তু খুব ইন্টারেস্টিং এবং দারুণ টেস্টি হয় জিনিসটা। ওর চা মোটামুটি কলকাতা শহর এবং কলকাতার বাইরেও কি যায় তোমার নস্টালজিয়া? কলকাতার বাইরে, ইন্ডিয়ার বাইরেও যায়, ইন্ডিয়ার বাইরেও যায়, তাছাড়া আবার বৈঠকে পাওয়া যায়। তাই আবার বৈঠকে যদি এই ধরনের চা এবং চায়ের ভ্যারাইটি নিয়ে নিজেদেরকে মানে জ্ঞানী করতে হয়, তাহলে প্লিজ আসুন এবং টেস্ট করুন। আর আজকে আমাদের আড্ডা, যেহেতু সময় সত্যি খুব কম আমাদের কাছে, তাই আজকে আমাদের আড্ডা এখানে শেষ করতে হচ্ছে। আমি স্বরলিপি, আবার বৈঠকের ওনার, এবং সৌভিক নন্দী হচ্ছে এশিয়ান স্কুল অফ টি এবং টি টেস্টার। এশিয়ান স্কুল অফ টি কিন্তু পেজটা সার্চ করবেন, ওখানে কিন্তু সাবস্ক্রাইব করবেন, ওখানে কিন্তু খুব ইন্টারেস্টিং বেড়াতে যাওয়া, চায়ের ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন। আর এই আড্ডা এবং চা, ইন্টারন্যাশনাল টি ডে, এইগুলো তো আছে, তার সাথে এখন যে সময় যাচ্ছে তার সাথে কিন্তু আমাদেরকে চা খাওয়াটা কিন্তু খুব ভালো হয় এই সময়টা দাঁড়িয়ে। তাই টি ইজ হেলদি, উইথ কাড়া হোক বা নর্মালি হোক, দুধ চা চিনি ছাড়া, এগুলো একটু অ্যাভয়েড করবেন, এটা শরীরের পক্ষে ক্ষতিকারক। আর ভালো থাকবেন, মাস্ক পরে বাইরে বেরোবেন এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন। আর বেঙ্গল স্কুপ চ্যানেলটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে নিশ্চয়ই বলবেন, লাইক করবেন আর আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থাকুন, টাটা।